জয় গোপাল বন্দে মাতরম চ্যানেলে সবাইকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা মা সরস্বতীর প্রণাম, সবাইকে প্রণাম করে তোমাদের 2026 11ই ফেব্রুয়ারি লাইফ সায়েন্সের সমস্ত সাজেশান দিয়ে দেবো উত্তর সহ। তোমরা সবাই কথা দাও যে এটা স্কিপ না করে সবাই শুনবে। মা সরস্বতীকে স্মরণ করে সব উত্তর কমন পাবে, এইটুকু আমি বলতে পারি। সেই সঙ্গে নেতাজিকেও স্মরণ করব, দেশনায়ক। ওনার যে বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তোমরা আমাদের সব কথা দাও যে আমার এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং লিখবে এবং মনে রাখবে, সমস্ত প্রশ্ন কমন পাবে। জয় হিন্দ বলে আমি শুরু করছি। সরস্বতীকে প্রণাম জানিয়ে পরপর শুরু করছি। দেখো, তোমাদের 3 নম্বর আর হচ্ছে 2 নম্বর প্রশ্ন সম্বন্ধে পর্ব উত্তর সহ দিয়ে দেবো। দেখো, তোমার হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস, প্রাণী কোষের সাইটোকাইনেসিস। এখানে থাকবে পদ্ধতি, প্রকৃতি, অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, উৎপন্ন অপত্য কোষের পরিণতি, এইভাবে থাকবে। বৈশিষ্ট্য থাকবে, সেখানে কী লিখবে? কোষপাত সৃষ্টি করে, কোষপাত ফারোয়িং বা ক্লিভেজ তৈরি করে, কোষপাত কোষের মাঝ বরাবর তৈরি করে, এটা মাঝ বরাবর তৈরি করে। আচ্ছা, আর বলো, আর কোষ পর্দা ভাঁজ পরবর্তী দিকে কেন্দ্রের দিকে প্রসারিত হয়। এবার দেখো, কোথায় গেল? কোষ অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণু, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভেসিকেল, এর মধ্যে অনুনালিকা তৈরি করে। আর উৎপন্ন অপত্য কোষের পরিণতি, সাইটোকাইনেসিসের পর উৎপন্ন অপত্য কোষ একসঙ্গে থাকে, পরস্পর থেকে দূরে সরে যায় না। আর সাইটোকাইনেসিসের পর উৎপন্ন অপত্য কোষগুলি কাছাকাছি না থেকে পরস্পর থেকে দূরে সরে যায়। আর উদ্ভিদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে এমন দুটি দেহাংশের নাম। কোথায় কোথায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে? যে কোনো উদ্ভিদে ভ্রূণ মূলে লিখতে পারো, ভ্রূণ, মুকুল, মূল, কাণ্ড, পাতা, অগ্রভাগের যে কোনো বর্ধনশীল অঞ্চলে, ভাজক কলায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় কাণ্ডমূলের ক্যাম্বিয়ামে, ফল, বীজ, সমস্ত মূল, কাণ্ড, ফুল, ফল সমস্ত জায়গায় মাইটোসিস সেল ডিভিশন হয়। আচ্ছা, এবার যেটা আসছে যে কোষ পাতটা কীভাবে করে দেখাচ্ছি। দেখো, কোষ পাত, এটা উদ্ভিদ, তো এরকম এখানে মাঝখান থেকে সেল প্লেট তৈরি করে। ধরো প্রাথমিক প্রাচীর, মাধ্যমিক প্রাচীর, গৌণ প্রাচীর, সেল প্লেট। তার মানে এটা হচ্ছে এই পরিধি থেকে শুরু করে আস্তে আস্তে এই দিকে চলে যাচ্ছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কী হয়? প্রাণী কোষের তো সেল কোষ পর্দা নেই, সে কোষ প্রাচীর নেই, ওই জন্য এখান থেকে এটা একটু খাঁজ হয়, এরকম একটু ভাঁজ হয়ে এটা তৈরি করে। তারপরে এটা করে কি, দাঁড়া ঘন্টা আমি ভুল বলেছি, এটা এই জায়গাটা আছে, এটা তোমার হচ্ছে এই দিক থেকে এই দিকে, কেন্দ্র থেকে পরিধির দিকে আস্তে 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 এটা তৈরি করে। আর
প্রাণী কোষের ক্ষেত্রে যে সেল মেমব্রেনটা ছিল এই দিক থেকে এই দিকে ঢুকছে, এই দিক থেকে অর্থাৎ পরিধি থেকে কেন্দ্রের মধ্যে আসে কেন্দ্র, এইদিকে ঢুকছে, এটা হচ্ছে ক্লিভেজ। এই যে ক্লিভেজ, ফারোয়িং বা ক্লিভেজটা তৈরি করছে। আর এর কোষ পাত যেটা হচ্ছে এর এই কেন্দ্র থেকে পরিধির দিকে এখানে প্রাথমিক প্রাচীর, মাধ্যমিক প্রাচীর, গৌণ প্রাচীর, এখানে সেলুলেজ পেকটেট এগুলো তৈরি করে, এটা তৈরি করে। এটা তোমার গেল। এরপরে যেটা আসছে, চলে যায় ওখানে, এরপরে দেখাচ্ছে যে 4-2 অযৌন জনন এবং যৌন জননের মাধ্যমে যৌন জননের 3টি করে পার্থক্য লেখ। অযৌন জনন আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর যৌন জনন সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে কি পয়েন্টটা দেওয়া আছে দেখো ভালো করে, বড় করে একটু। জনিত্রী জীবের সংখ্যা, এরকম পয়েন্ট দেওয়া থাকবে। গ্যামেট উৎপাদন, অপত্য যৌনুর প্রকৃতি, 3টে পয়েন্ট। এবার এই জনিত্রী জীবের যে সংখ্যা অযৌন জননে একটা মাত্র জীব থেকে, যেমন ধরো একটা জবা গাছের ডাল এরকম ছিল, আমি ডালটা ছিল, আমি সেখান থেকে কেটে আমি ওটাকে তৈরি করলাম। যৌন জননে বিপরীত লিঙ্গে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হবে, 2টি জনিত্রী জীবের, যেমন ধরো একটা মেল এবং ফিমেল, 2টো লিঙ্গ ছাড়া তো যৌন জনন হবে না, এটা দেওয়া যায়। সেখানে তো গ্যামেট উৎপাদন অযৌন জনন, যেমন যে গাছের ডাল কেটে বসে, তাহলে তো আমার গ্যামেট লাগছে না। একটা ওই গাঁদা ফুল এখন শীতকালে আমি গাছের ডাল কেটে বসালাম, হয়ে যাবে। গ্যামেট উৎপাদন ছাড়াই কোষ বিভাজনের মাধ্যমে রেণু উৎপাদনে, এই যে রেণু মানে স্পোর, গ্যামেট উৎপাদন আমার সাথে রেণুর সাহায্যে এটা তৈরি করতে পারবে, কিন্তু গ্যামেট উৎপাদন না হলে হবে না। যেমন ধরো শুক্রাণু এবং ডিম্বাণু, এই গ্যামেট হলে তবে ওটা হবে। অপত্য যৌনুর প্রকৃতিটা কেমন হবে? অপত্য জীব অবিকল জনিত্রী জীবের মতো, আমি গাছের ডাল কেটে বসালাম তেমনই হবে। এবং অপত্য জীব প্রকরণ সৃষ্টি কী করে হবে? প্রকরণ মানে ভেরিয়েশন। ধরো দেখো, তুমি জবা গাছের ডাল কেটে বসালে যেমন ডাল লাল ফুল হলে লাল ফুল হবে, তুমি যেমন ধরনের গাছের ডাল কেটে বসাবে তো ওদের এখানে প্রকরণ সৃষ্টি হয় না। ওই জন্য এর হচ্ছে অভিযোজন ক্ষমতায় নেই, অভিযোজন ক্ষমতায় থাকবে না। আর এখানে দেখো অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় প্রকরণ সৃষ্টি হলে নতুন বৈশিষ্ট্য হবে। 2 ভাই বোন, 2জন আলাদা, তাদের মিউটেশন নানান ধরনের কিছু ঘটে যৌন জননের মধ্যে, সবসময় জানো এর মধ্যে প্রকরণ হবে, এর মধ্যে প্রকরণ হবে, এটা মেন। আর এই জন্য নতুন প্রকরণ হবে আর নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হবে। এবার উদাহরণসহ অযৌন জননের 2টি পদ্ধতি লেখো। দ্বিবিভাজন মানে কেটে 2টো ভাগে ভাগ হবে। কারা ভাগ হতে পারে? অ্যামিবা হচ্ছে এককোষী, ওখান থেকে ভাগ হয়ে যাবে। ইউগ্লিনা মাঝখান থেকে কেটে ভাগ হবে। প্যারামেসিয়াম কেটে ভাগ হবে। হাইড্রা ইত্যাদি পানির মধ্যে হবে। বহু বিভাজন অনেকগুলো কেটে, অ্যামিবার 2 রকম হয়, একটা কেটে 2টো হতে পারে, একটা সংখ্যা থেকে 10টা 12টা 20টা হতে পারে, ছোটো ছোটো খণ্ডে ভাগ হতে পারে। প্লাজমোডিয়াম হচ্ছে, যেমন ধরো প্লাজমোডিয়াম ভাইভাক্স, ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স, এটার মধ্যেও বহু বিভাজন হয়। আর এই প্লাজমোডিয়াম যদি বলি, ওরা মানুষের আরবিসির মধ্যে যেটা হিমোগ্লোবিন সেগুলো ওরা খেয়ে বড় হয় এবং সেখান থেকে এরা সংখ্যায় বাড়ে। এবার হচ্ছে কোরকোদ্গম বা বার্ডিং। কোরক মানে ছোটো একটা ফোলা একটা অংশ, বার্ডিং হাইড্রা এবং ইস্টেতে এটার মধ্যে দেখা যায়। খণ্ডী ভবন কেটে হয়। স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, সূত্রাকার শৈবাল এবং মিউকার নামক ছত্রাক, সবগুলোর মধ্যে খণ্ডী ভবন হয়। তোমরা এখানে লিখবে, এবার লিখলে নাম্বার পেয়ে যাবে। রেণু বা স্পোর উৎপাদন, ভলভক্স, মিউকার, পেনিসিলিয়াম, মস, ফান উদ্ভিদের রেণুস্থলী। এখানে ধরো এই মিউকার, পেনিসিলিয়াম, এই পেনিসিলিয়ামটা একটা অন্য পণ্য আছে, ধরো পেনিসিলিয়াম নোটাটাম থেকে পেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিং এখান থেকে পেনিসিলিন উৎপাদন করেছিলেন, অ্যান্টিবায়োটিক ওষুধ, যেটা এইটার মধ্যে এখানে শুধু লিখবে রেণু উৎপাদন কোথায় হয় লিখলে নাম্বার পেয়ে যাবে। পুনরুৎপাদন মানে রিজেনারেশন, প্ল্যানেরিয়া, অন্যটাও হয়, ধরো একটা ওই
টিকটিকির লেজ কেটে গেল, দেখবে কিছুদিন পরে এরকম একটা ছোটো একটা লেজ মতো এরকম কেটেছে, লেজ কেটেছে, সেখান থেকে তুমি এরকম লেজে ঠুকুনি এরকম ছিল, এরকম কেটে গেছে, আবার দেখো কিছুদিন পরে আস্তে আস্তে বেড়ে বড়ো হয়েছে, ওটা রিজেনারেশন হচ্ছে, রিজেনারেশন। আচ্ছা, এটা গেল। এরপরে তোমার হচ্ছে, এরপরে দেখাচ্ছি দেখো, এরপরে হচ্ছে পিতার ফিনোটাইপ এক্স ক্রোমোজোম, আর তার বর্ণ দৃষ্টির জন্য স্বাভাবিক এক্স, জিনোটাইপ এ এক্স ওয়াই, গ্যামেট এ প্লাস এক্স ওয়াই। অর্থাৎ দেখো ওখানে ক্যাপিটাল এ প্লাস এক্স এক্স, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, আর ক্যাপিটাল এ প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে মেল। এখান থেকে যখন ভাগ হবে তাহলে এ প্লাস এক্স হবে, দুটো সেম হবে, আর এখান থেকে আসবে, এখান থেকে যদি আমি নিই তাহলে এ প্লাস এক্স অথবা এ প্লাস ওয়াই। তার মানে এইটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, মানে একটা গ্যামেট, এইটা ভিন্ন গ্যামেট থাকবে, ভিন্ন গ্যামেট। এখান থেকে যেটা বলছি দেখো, পিতার ফিনোটাইপ এটা এক্স ক্রোমোজোম বলা হলো, জিনোটাইপ এ প্লাস এটা বলে দিলাম ওখানে, মাতার ফিনোটাইপ এটা বলে দেওয়া হলো। এবার দেখা যাচ্ছে যে বর্ণ দৃষ্টির জন্য বর্ণহীন যেটা জানো বর্ণহীন, দেখো বর্ণান্ধ, এবার বর্ণান্ধ বি লিখলাম, বা কালার ব্লাইন্ডনেস, এটাকে ছোটো সি ধরলাম, এটা হচ্ছে বর্ণান্ধ প্রচ্ছন্ন জিন। এবার মায়ের এক্স এক্স আর এক্স দুটো আছে, তো এটাকে সি দিলাম, দুভাবে করা যায়। এইটা হচ্ছে বর্ণান্ধ আর এটা হচ্ছে স্বাভাবিক জিন। আমি স্বাভাবিক জিনিস কিছু নাও দিতে পারি, তাহলে এক্স এক্স এটা হচ্ছে তোমার বাহক। বাহক মানে কি, মা তার কোনো লাল সবুজ যে কোনো কিছু রং টং সে দেখতে পাবে, কেন, যেহেতু তার এই এক্সটা স্বাভাবিক জিন আছে। স্বাভাবিক জিন মানে এটা হচ্ছে হেটারোজাইগাস। হেটারোজাইগাস মানে কি, ধরো একটা স্বাভাবিক জিন আর একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, এই জিনটা স্বাভাবিক। আর বাবার ক্ষেত্রে কী হচ্ছে দেখো, বাবার ক্ষেত্রে হচ্ছে এক্স আর ওয়াই। বাবার ক্ষেত্রে এর যদি কিছু না আছে তাহলে এটা স্বাভাবিক জিন আছে, আর ওয়াই জিনটা কখনো বর্ণান্ধ বা হিমোফিলিয়ার জন্য কিন্তু দায়ী নয়। ওই জন্য বাবার এই যে ওয়াই ক্রোমোজোমের মধ্যে এটা হচ্ছে, এটা এখানকার প্রশ্নটা নয়, বলে দিচ্ছি, এটা তোমার হচ্ছে হল্যান্ডিক জিন, হল্যান্ডিক জিন। মানে এটা কি, এই জিনটা হিমোফিলিয়া বর্ণাদের জন্য দায়ী নয়। এই ওয়াই ক্রোমোজোমটা হচ্ছে একমাত্র, এটা করছে একটা কান, একে দাও কান, সব বেঁকে গেছে, আর এই কানের এখানে কতগুলো চুল থাকে, কানের লতিতে চুল, বড় বড় লোম, এটাই হচ্ছে এই হল্যান্ডিক জিনের জন্য। শর্ট কোনো থাকতে পারে, ওয়াই ক্রোমোজোমটা মানুষের পুরুষদের কোনো হিমোফিলিয়া বর্ণাদের জন্য দায়ী নয়, শুধু এটা হচ্ছে এই হল্যান্ডিক জিন, এটা হচ্ছে কানের লতিতে চুল, এটার জন্য এটা দায়ী। এবার তোমার আসছি ঘটনাটা দেখো, স্বাভাবিক সম্বন্ধে দিচ্ছি এখানে। এক্স এটা মেল, একটা মেল একটা ফিমেল, তাহলে এর গ্যামেট কী হচ্ছে, মেলের ক্ষেত্রে দেখো এই যে, হ্যাঁ মেলের ক্ষেত্রে এ প্লাস এক্স আর এ প্লাস ওয়াই, এটা তো থাকবেই, কারণ বাবার যেহেতু এক্স আর ওয়াই আছে। এবার তাহলে এখান থেকে এ প্লাস এক্স আর এ প্লাস, এটা হচ্ছে ফিমেলের দুটো সেম, কেন, টু এ, যে এ আর এক্স এক্স, মায়েদের যেহেতু কোনো ওয়াই ক্রোমোজোম থাকে না। এবার এ এর সঙ্গে এটা গুণ করছে, দেখো এর সঙ্গে গুণ করো টু এ, এক্সের সঙ্গে ওয়াই গুণ করো, এক্সের সঙ্গে এক্স গুণ করো, তাহলে হচ্ছে টু এ প্লাস এক্স, স্বাভাবিক কন্যা, এটার মধ্যে অন্য কোনো জিন নেই। আবার এ প্লাস এক্স এ প্লাস ওয়াই, এটা গুণ করো, এ প্লাস এ টু এ, আর এখানে এক্স ওয়াই স্বাভাবিক পুত্র হয়ে গেল। এ প্লাস এক্স, আবার মায়ের এটা হচ্ছে কি তোমার ডিম্বাণু, বাবার এটা, তাহলে এ এক্স এক্স স্বাভাবিক কন্যা, আবার এ এক্স ওয়াই স্বাভাবিক পুত্র,
তো এইটার মধ্যে কোনো অসুবিধা নেই। এইখানটা দেখো বাহকটার ক্ষেত্রে বাহক মাথা, বাহক মাথা মানে দেখো বাহক মাথা হচ্ছে এইটা এ প্লাস এক্স, এটাতে অসুবিধা নেই, কিন্তু এইটার মধ্যে এ প্লাস এক্স, এই যে সিটা দেখছে সিটা, এই যে এইটা হচ্ছে বাহক, অর্থাৎ এইটার মধ্যে ওই যে এটা রয়েছে, এইটা যেখানে যাবে সেটা কি হয় দেখো, এ প্লাস এক্সের সঙ্গে এটা গুণ করো, বাবার এই শুক্রাণু মায়ের এই ডিম্বাণু, 2a(x)(x), তাহলে স্বাভাবিক কন্যা কেন, বাবারও এক্স আর মায়েরও এক্স, স্বাভাবিক হয়ে গেল। আবার দেখো মায়ের এক্স আর বাবার এই ওয়াই, তাহলে 2a(xy), তাহলে এই ওয়াইটা বাবার থেকে এসছে, এক্সটা মায়ের থেকে, তাহলে স্বাভাবিক পুত্র হয়ে গেল। এবার এ প্লাস এক্স, এইটা মেন, এই যে সিটা, এটা দেখো সিটা, এ প্লাস এর সঙ্গে হলো 2a, আর এই এক্স সি আর এক্স, এটা এক্স প্লাস সি, এই যে এক্সটা, এটা স্বাভাবিক জিনটা বাবার কাছ থেকে এসছে, কিন্তু মায়ের এখানে এটা সি আছে, তাহলে এটা বাহক কন্যা, বাহক কন্যা, তাহলে এটা কোনো অসুবিধা নেই। এসব কিছু দেখতে হবে, হিমোফিলিয়া বর্ণনা সবই দেখতে হবে, অর্থাৎ এখানে হিমোফিলিয়া বর্ণনা তার মধ্যে হবে না। এই এক্স সিট এইটাতে গণ্ডগোল আছে, ছেলেটা গণ্ডগোল আছে দেখো, এ প্লাস ওয়াই, এই যে ওয়াই, এই ওয়াইটা এখানে এসছে, কিন্তু এই এক্স সিটা, এই এক্সটা হচ্ছে মার কাছ থেকে দেখাচ্ছে, মার কাছ থেকে এসছে মা। সুতরাং এই বর্ণান্ধ হওয়া বা হিমোফিলিয়া হওয়ার জন্য মা কিন্তু দায়ী। এখান থেকে আরেকটা প্রশ্ন করে দিচ্ছি, যে হিমোফিলিয়া বর্ণান্ধ হওয়ার জন্য মাই দায়ী কেন, মার যেহেতু দেখো, মার যেহেতু এখন দুটো এক্স আছে, আর বাবার আছে দেখো একটা এক্স একটা ওয়াই, আবার এই ওয়াইটা কোনো কাজের না, মানে এই ওয়াইটা হিমোফিলিয়া বর্ণান্ধের জন্য দায়ী নয়, ওটা হল্যান্ডিক জিন। সুতরাং হিমোফিলিয়া বর্ণান্ধ হওয়ার জন্য মা দায়ী, অন্যটা ঘুরিয়ে পরিয়ে দেয় যে ছেলে মেয়ে মানে পুত্র এবং কন্যা সন্তান হওয়ার জন্য কিন্তু বাবা দায়ী, ফাদার দায়ী, কিন্তু হিমোফিলিয়া বর্ণান্ধ হওয়ার জন্য মা দায়ী। যদি এরকম ঘুরিয়ে দেয় তাহলে এই কারবারটা করলেও হবে। অর্থাৎ দেখো বাহক মাতা ও স্বাভাবিক পিতার প্রজননে 50% পুত্র সন্তান বর্ণান্ধ, এই প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট দেখো, এখানে তো মাধ্যমিক থাকতে পারে, পুরো যেভাবে লিখবে এভাবে লিখবে, 50% পুত্র বর্ণান্ধ। কেন দেখো, আমার ছেলে কটা দেখো, দুটো, একটা ছেলে একটা ছেলে, তাই দুটো ছেলের মধ্যে যদি একটা ছেলে আমার বর্ণান্ধ হয়, তাহলে আমার 50% বর্ণান্ধ হচ্ছে, আর 50% কন্যা বাহক হচ্ছে, 50% কন্যা বাহক হচ্ছে কেন দেখো, এই মেয়েটা আমার স্বাভাবিক, এই মেয়েটা আমার, তাহলে আমার দুটো মেয়ে, তো দুটো মেয়ের মধ্যে যদি আমার একটা মেয়ে যদি আমার তোমার ওই বাহক হয়, তাহলে আরেকটা মেয়ে স্বাভাবিক, সুতরাং এখানেও 50% পূর্ণ থাকবে, 50% পুত্র বর্ণান্ধ হয় এবং 50% কন্যা বাহক হয়। এইটা কষের সাহায্যে দেখানো হলো। এই প্রশ্নটা তোমার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি, তোমরা 100% প্রশ্নই কমন পাবে। আচ্ছা, এটা এই পর্যন্ত রাখলাম, পরের ভিডিওতে এর পরেরটাতে আমি তোমাদের করছি। তোমরা নেতাজিকে স্মরণ করো, বাবা মাকে প্রণাম করো, তাদের ভালোবেসো, আর জয় সরস্বতী মা বলে এখানে শেষ করলাম।